হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডাব্লিউবি এক্সাম গাইড। প্রাইমারি ইন্টারভিউ 2022 প্রস্তুতিতে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। তো আজ থেকে কিন্তু আমাদের প্রাইমারি টেট যারা উত্তীর্ণ করেছে 2022-এ তাদের জন্য আমি কিন্তু রেগুলার কিন্তু তোমাদের জন্য ক্লাস নিয়ে আসবো ইউটিউবে। এখানে কিন্তু টপ 10, আজকে আমরা টপ 10 প্রশ্ন উত্তর আলোচনা করব, যেগুলো কিন্তু 2017 ছেলেমেয়েদেরকে বারবার জিজ্ঞাসা করা হয়েছে। মানে বারবার জিজ্ঞাসা করা হয়েছে এই ধরনের প্রশ্নগুলো আমি কালেক্ট করে তোমাদেরকে করিয়ে দেওয়ার চেষ্টা করছি। তোমরা প্রত্যেকে ক্লাসটা ভালো করে মন দিয়ে করো, আশা করছি অনেকে হেল্প হবে। তো আজকের ক্লাসগুলো রেগুলার ফলো করার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো। তো ক্লাস শুরু করার আগে একটা কথা তোমাদের বলি, আমরা কিন্তু অনেকের ভালো একাডেমিক স্কোর রয়েছে বা অনেকের কিন্তু খুবই খারাপ একাডেমিক স্কোর রয়েছে। তো এবার যেটা দেখলাম, রেজাল্ট দেখলে বোঝা গেল যে অনেক ছেলেমেয়ের একাডেমিক স্কোর 28, 29, কিন্তু তারা ইন্টারভিউ 4 পেয়েছে। আবার দেখা গেছে অনেক ছেলেমেয়ের একাডেমিক 24 বা 25, তারা ইন্টারভিউ কিন্তু 9, 10 পেয়েছে। অবশ্যই দেখা গেছে যারা কম নাম্বার পেয়েছে তারা কিন্তু র্যাঙ্কে এগিয়ে আছে। তো যাদের একাডেমিক স্কোর কম তারা একদম মন খারাপ করবে না, প্রত্যেকে ইন্টারভিউয়ের জন্য ভালো করে প্রস্তুতি নাও, যাতে তোমার কনফিডেন্স লেভেল বেড়ে যায় এবং তুমি একটা ইন্টারভিউয়ে ভালো স্কোর করতে পারো, তাহলেই তোমার বাজিমাত। এখানে কিন্তু ভালো একাডেমিক স্কোর, ভালো টেটের রেজাল্ট থাকলে যে তুমি ইন্টারভিউ ভালো রেজাল্ট করতে পারবে এমনটা কিন্তু নয়। আমার দেখা অনেক ছেলে মেয়ে কিন্তু ভালো রেজাল্ট করতে পারেনি ইন্টারভিউয়ে। তাই প্রত্যেকে কিন্তু রেগুলার কিন্তু প্রিপারেশান শুরু করে দাও। ওকে, তাহলে চলো আজকে আমরা টপ 10 কোশ্চেন এবং আনসার নিয়ে আলোচনা করি। যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করো আর প্রত্যেকে লাইক করে দিও। ওকে, চলো ফার্স্ট কোশ্চেন। তোমাকে যদি ইন্টারভিউ বোর্ডে তোমাকে যদি এইভাবে একটা প্রশ্ন করা হয় যে প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রার্থনা শুরু করার কি নির্দিষ্ট সময় আছে বলে আপনি মনে করেন, এই ধরনের প্রশ্ন যদি তোমাকে করা হয় তুমি কিভাবে আনসার করবে? তোতা পাখির মতো মুখস্থ নয়। একটা কথা বলি, মুখস্থ করে কিছু যেও না, কারণ ওখানে যারা ইন্টারভিউ নেয় তারা কিন্তু অনেক জ্ঞানী ব্যক্তি, তারা বুঝে যাবে যে তুমি মুখস্থ করে এসেছো। তুমি তোমার নিজের মতো করে বলো, ঠিক আছে? তুমি তোমার নিজের মতো করে বলো, একদম তোতা পাখির মতো মুখস্থ করে যাওয়ার একদমই দরকার নেই। তোমাকে যদি প্রশ্নটা করে যে আপনি প্রাথমিক বিদ্যালয়গুলিতে প্রার্থনা শুরু করার কি নির্দিষ্ট কোনো সময় আছে, তখন তুমি কি বলবে? হ্যাঁ স্যার, সাধারণত যে সমস্ত স্কুলগুলো ডে টাইমে হয় সেখানে প্রার্থনা শুরু হয় 10:40 থেকে 10:50-এর মধ্যে। আর যে সমস্ত স্কুলগুলো মর্নিং টাইমে হয় সেখানে প্রার্থনা শুরু হয় 6:20 থেকে 6:30-এর মধ্যে। কিন্তু স্যার বিভিন্ন স্কুলের সময়সীমা তারা স্কুল ম্যানেজমেন্ট বা স্কুলের প্রধান শিক্ষক মহাশয় নির্ধারণ করে থাকেন। বাস এইটুকু তুমি স্মার্টলি বলে দাও। এখানে কিন্তু মুখস্থ করা কিন্তু কোনো ব্যাপার না, জাস্ট সঠিক ডেটাটা দিতে পারলেই হলো। এই 6:30-এর জায়গায় তুমি 7:20 বলে দিও না, তাহলেই হবে। বোঝা গেল? তুমি নিজের মতো করে সুন্দর করে একটু গুছিয়ে বলবে। এর জন্য কিন্তু মুখস্থ করে যেও না, কারণ মুখস্থ করে গেলে ওরা কিন্তু বুঝে যাবে যে তুমি পুরো মুখস্থ করিয়ে এসেছো, এতে কিন্তু ভালো নাম্বার আসবে না। বোঝা গেল? চলো নেক্সট কোশ্চেন দেখো। চলো আরেকটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছিল 2017 ছেলে মেয়েদেরকে। যে এই প্রশ্নটা দেখো, বলা হয়েছে যে একজন শিক্ষক বা শিক্ষিকা হিসাবে প্রার্থনার ঘন্টা পড়ে থেকে, মানে প্রার্থনার ঘন্টা পড়া থেকে প্রার্থনা শেষ হওয়া পর্যন্ত তোমার বা আপনার প্রাথমিক কাজগুলি কী কী, এই প্রশ্নটা করেছে। তো তখন তুমি কি আনসার করবে? তো তুমি এইভাবে বলতে পারো, প্রথমত সমস্ত স্টাফদের সঙ্গে আমি শিক্ষার্থীদের প্রার্থনা লাইনে সুন্দরভাবে দাঁড় করাবো এবং প্রার্থনা শুরু হলে আমি প্রার্থনায় অংশগ্রহণ করব এবং সঙ্গে প্রার্থনার সমস্ত কার্যবলী যাতে সঠিকভাবে সম্পন্ন হয় সেদিকে আমি নজর দেব এবং প্রার্থনার শেষ হলে আমি শিক্ষার্থীদেরকে সুশৃঙ্খল বজায় রেখে নিজ নিজ শ্রেণীকক্ষে প্রবেশ করতে সহযোগিতা করব। জাস্ট এইটুকু তুমি বলতে পারবে। অর্থাৎ প্র্যাকটিক্যাল যেটা সেটা কিন্তু তুমি ধীরে ধীরে সুন্দরভাবে স্যারের কাছে উপস্থাপন করবে। তোমার কথা বলার মানে স্বতঃস্ফূর্ততা চেক করা হবে, যে তুমি কথা বলতে গিয়ে যে তুমি কিছু মুখস্থ করে বলছো কিনা বা তুমি ন্যাচারালি কথা বলছো কিনা, এটা কিন্তু তোমার দেখবে ওখানে কিন্তু। ওকে, কারণ এটা একজন শিক্ষকের সবথেকে প্রধান বৈশিষ্ট্য।
এটা কিন্তু মাথায় রেখো। ওকে, চলো নেক্সট দেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। এখানে যে প্রশ্নটা করা হয়েছিল যে আপনি নিশ্চয়ই জানেন প্রাথমিক স্কুলে প্রার্থনা শেষে একটি নীতিবাক্য পাঠ করানো হয়। এই নীতিবাক্য পাঠ করানোর উদ্দেশ্য কী? দেখো এখানে কিন্তু আনসারটা কিন্তু অনেকটা লেখা আছে না? এত আনসার বলার সুযোগ তোমাকে ইন্টারভিউ বোর্ডে দেবে না। দু এক কথা বোঝা গেল, দু এক কথা তোমাকে সুন্দর করে গুছিয়ে আনসার দিতে হবে। তো এর উদ্দেশ্য কি জিজ্ঞাসা করেছে, তখন তুমি বলবে হ্যাঁ স্যার, প্রার্থনা শেষ হওয়ার পরে এক বিদ্যালয়ে নীতিবাক্য করানো হয়। নীতিবাক্যর প্রধান উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বাড়িয়ে তোলা। যেমন স্যার রোগ নয় ব্যাধি নয়, অর্থাৎ শিক্ষার্থীরা খুবই ছোট, তারা খেলাধুলা করতে ভালোবাসে, যাতে তারা বিভিন্ন রোগ জীবাণু থেকে রক্ষা পায়, তারা স্বাস্থ্য সম্পর্কে সচেতন হয়, সেই ব্যাপারে এই নীতিবাক্য দেওয়া হয়। আর নীতিবাক্যর আরেকটি প্রধান উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীদেরকে একটি সুন্দর ভবিষ্যৎ প্রদান করা। জাস্ট তুমি দুই এক কথা এইভাবে নিজের মতো করে বানিয়ে বলবে, ঠিক আছে? একদম মুখস্থ নয়। চলো এবার এখানে নোটস আকারে কী আছে সেটা আমরা পড়ে নিই। দেখো বলছে, হ্যাঁ জানি, আমি যখন ডিএলএডের প্র্যাকটিস টিচিং করেছি তখন বিষয়টি খুব কাছ থেকে দেখেছি। রোগ নয় ব্যাধি নয় এই ধরনের একটি নীতিবাক্য শিক্ষার্থীদের পাঠ করানো হয়। এই নীতিবাক্য পাঠ করানোর মূল লক্ষ্য বা উদ্দেশ্য হলো শিশুদের মধ্যে বিভিন্ন বিষয়ে সচেতনতা বৃদ্ধি করা, তাদের একটি সুন্দর ভবিষ্যৎ উপহার দেওয়ার প্রয়াস চালিয়ে যাওয়া, তাদের মূল্যবোধ বৃদ্ধি করা এবং যা কিছু বৃহত্তর অর্থে মানুষের জন্য এবং একটি শিশুর জন্য ক্ষতিকারক তার বিরুদ্ধে রুখে দাঁড়ানো। দেখো আমি বারবার বলছি, তুমি ধরো একদম তোতা পাখির মতো মুখস্থ করে নিলে, এই মুখস্থটা বলবে না, তুমি তোমার নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে বলার চেষ্টা করবে, তোমার তাৎক্ষণিক বুদ্ধিকে প্রয়োগ করে। এতে কিন্তু তুমি ভালো নাম্বার পাবে, ঠিক আছে? তুমি একদম হুবহু মুখস্থ করে গেলে মানে কি, এই হুবহু মুখস্থটা অনেক ছেলে মেয়ে হুবহু মুখস্থ বলবে, তখন তারা কিন্তু ইজিলি বুঝে যায় যে তোমরা সবাই মুখস্থ করে এসেছো। তাই কখনো মুখস্থ করো না, মেন পয়েন্টগুলো মাথায় রেখে তাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করবে, ঠিক আছে? চলো নেক্সট কোশ্চেন দেখো, 4 নাম্বারটা দেখো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে প্রাইমারি স্কুলগুলির নামে এফপি বিদ্যালয় থাকে, এটার পুরো কথা কি বলছে যে প্রাইমারি যে বিদ্যালয়গুলি রয়েছে তার নামের আগে কিন্তু কি লেখা থাকে? এফপি। ওকে, এর নামের আগে লেখা থাকে এফপি। এফপি এর পুরো নাম কি? তখন তুমি বলতে পারো যে স্যার এফপির পুরো কথাটির মানে হলো যে ফ্রি প্রাইমারি স্কুল বা ফ্রি প্রাইমারি স্কুল, এই কথাটা তুমি বলতে পারো। কারণ আমাদের ভারতীয় সংবিধানে বলা হয়েছে 6 থেকে 14 বছর প্রত্যেকটি শিশুকে একদম সম্পূর্ণ বিনামূল্যে তাদের প্রাথমিক শিক্ষায় দিতে হবে। তাই প্রত্যেকটি প্রাথমিক বিদ্যালয়ে অবৈতনিক বা বিনামূল্যে শিক্ষা প্রদান করার জন্য এফপি কথাটি লেখা থাকে। দেখো এইভাবে তুমি নিজের মতো করে সুন্দর করে গুছিয়ে বলবে। এখানে কিন্তু কি লেখা আছে দেখো, এফপি কথাটির অর্থ হলো ফ্রি প্রাইমারি স্কুল, বাংলায় বলে দাঁড়ায় অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। যেহেতু সরকারি প্রাইমারি সব শিক্ষার্থী সম্পূর্ণভাবে বিনা বেতনে পড়াশোনা করতে পারে, তার জন্যই প্রাইমারি স্কুলগুলির নামের সঙ্গে এই এফপি বা অবৈতনিক স্কুল যুক্ত থাকে। এগুলো একদম মুখস্থ, তাহলে তুমি নিজের মতো করে বলতে পারবে না, এইভাবে প্র্যাকটিস করো, নিজের মতো করে বলার প্র্যাকটিস করো, একদম মুখস্থ কখনই করবে না। ওকে, চলো নেক্সট দেখো। চলো নেক্সট কোশ্চেন যেটা জিজ্ঞাসা করা হয়েছিল যে প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রাথমিক বিদ্যালয়গুলিতে কি অনুদান দেওয়া হয় বা কি সরকারি প্রকল্প চালু আছে আর কি স্কলারশিপ দেওয়া হয়। তো এই প্রশ্নের উত্তর তুমি এভাবে বলতে পারো যে প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত মিড ডে মিল প্রকল্প চালু রয়েছে, ঐক্যশ্রী প্রকল্প চালু রয়েছে। এছাড়াও স্কুলে বিনামূল্যে ব্যাগ, খাতা, ড্রেস দেওয়া হয় আর বাচ্চাদেরকে মাইনরিটি স্কলারশিপ প্রদান করা হয়। জাস্ট তুমি এইটুকু এইভাবে বলতে পারো, ঠিক আছে? আমি বারবার একটা কথা বলছি, কনফিডেন্সের সঙ্গে বলবে, যেটুকুই বলবে কনফিডেন্সের সঙ্গে, কোনোভাবে তোতলাবে না কথা বলতে গিয়ে। 2-1 লাইন বলো, বেশি কিছু ওদের শোনার সময় নেই, অল্পটুকুই শুনবে, কিন্তু তুমি যেটুকু বলবে ফ্লুয়েন্টলি বলার চেষ্টা করবে। বোঝা গেল? চলো তো আরেকটা কথা তোমাদের বলি, আমাদের কিন্তু প্রাইমারি টেটের ব্যাচ শুরু হচ্ছে, প্রাইমারি টেটের ইন্টারভিউ ব্যাচ শুরু হচ্ছে। তো তোমরা আমাদের যারা
আমাদের ব্যাচে অংশগ্রহণ করতে চাইছো, সেখানে কিন্তু তোমাদের ভিডিও ক্লাস প্রদান করা হবে। এইভাবে ক্লাস দেওয়া হবে, ভিডিও ক্লাস, লাইভ ক্লাস হবে। এছাড়াও তোমাদের কিন্তু ডেমো নেওয়া হবে, যে আমি তোমাকে জিজ্ঞেস করলাম বা আরও তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে যে কোন একটা ডেমো সম্পর্কে, তোমরা একদম অরিজিনাল যেভাবে ডেমো দেবে সেইভাবেই ডেমো নেওয়া হবে তোমাদের, সেইভাবে তোমাদেরকে প্রশ্ন করা হবে, তোমরা আনসার করবে। এরকম কিন্তু আমাদের লাইভ সেশন ব্যাচ শুরু হতে চলেছে। আর এছাড়াও তোমরা যদি নোটস শুধুমাত্র নিতে চাও সেটাও পেয়ে যাবে। তো তোমরা যেটাই নিতে চাইছো, তোমরা যদি আগ্রহী থাকো, এখানে যে নাম্বারটা আমি বলছি নোট করে নাও। নাম্বারটা হচ্ছে 9647300217। ঠিক আছে, 9647300217। শুধুমাত্র যদি নোটস নিতে চাও ইন্টারভিউয়ের জন্য, তাহলে তোমাদের পড়বে 250 টাকা। 250 টাকা পড়বে শুধুমাত্র নোটসের জন্য। আর যদি তোমরা শুধুমাত্র মানে ভিডিও ক্লাস নিতে চাও, ভিডিও ক্লাস, নোটস, ডেমো কীভাবে দিতে হবে তোমরা নিজেরা যদি প্র্যাকটিস করতে চাও মানে লাইভ ক্লাসের মাধ্যমে, তাহলে টোটাল তোমাদের কোর্স ফি পড়ছে 500 টাকা। তো টোটাল কোর্স ফি পড়ছে 500 টাকা তোমাদের পড়ছে। তো যারাই আগ্রহী তোমরা অবশ্যই যোগাযোগ করো 9647300217। ওকে, চলো নেক্সট কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলা হয়েছে, প্রাথমিক শিক্ষায় কি পরিবর্তন আনা উচিত বলে আপনি মনে করেন? তাহলে আপনি যদি একজন শিক্ষক হন, তাহলে আপনি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার কি পরিবর্তন আনবেন বলে আপনি মনে করেন? এই প্রশ্নটা তোমাকে যদি করা হয় তুমি কি বলবে? তো এইভাবে তুমি বলতে পারো, এখানে তো আনসার লিখে দিয়েছি, তোমরা সেটা পড়ে নেবে। কিন্তু তুমি সেই মুহূর্তে কীভাবে বলবে যে স্যার বর্তমানে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা মনোবিজ্ঞানসম্মত শিক্ষা ব্যবস্থা, তাই প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যে নীতিগুলো গ্রহণ করা হয়েছে সেগুলো একদমই বিজ্ঞানসম্মত, তাই সেখানে তেমন পরিবর্তনের কোনো জায়গা নেই। কিন্তু স্যার বর্তমানে এখনও অনেক জায়গায় প্রাথমিক বিদ্যালয়গুলিতে পরিকাঠামোর অভাব রয়েছে, শিক্ষার্থী শিক্ষকের অনুপাত সঠিক নেই। এছাড়াও স্যার বিভিন্ন স্কুলে এখনও আধুনিক শিক্ষা পদ্ধতি মেনটেন করে শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া হয়নি। তা আমি একজন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক হয়ে নিযুক্ত হলে আমি এই সমস্ত বিষয়গুলির প্রতি নজর দেব। আর শিক্ষার্থীদেরকে শিক্ষা দেওয়া মানেই যে শুধুমাত্র পুঁথিগত শিক্ষা দেওয়া নয়, শিক্ষার্থীর সার্বিক দিকের বিকাশ সাধন করা, অর্থাৎ শিক্ষার্থীর খেলাধুলা, নাচ গান, সাংস্কৃতিক অনুষ্ঠান যাতে পড়াশোনার পাশাপাশি সঠিকভাবে সম্পন্ন হয় সেই দিকটাও আমি নজর দেব, যাতে প্রত্যেকটা শিক্ষার্থীর সুসম্পন্ন বিকাশ ঘটে এবং তারা একটা সুন্দর ভবিষ্যৎ পায়। তুমি নিজের মতো করে এইভাবে বলবে, ঠিক আছে? এটা কিন্তু আমি মুখস্থ করিনি, আমি আমার নিজের মতো করে বললাম, তুমিও ঠিক তোমার নিজের মতো করে বলবে। তবে ইন্টারভিউ বোর্ডে যারা রয়েছে তারা বুঝবে যে তুমি তোমার নিজের মতো করে বলছো। ঠিক আছে, দেখো এখানে কি লেখা আছে। বর্তমান শিক্ষা ব্যবস্থা অনেক বেশি বিজ্ঞানসম্মত এবং বিশ্বজনীন। শিক্ষা ব্যবস্থায় বিশেষ পরিবর্তন দরকার আছে বলে আমি মনে করছি না। তবে বিভিন্ন প্রাথমিক স্কুলে শিক্ষক শিক্ষার্থী অনুপাত গাইডলাইন অনুযায়ী মেনটেন হচ্ছে না। অনেক প্রাথমিক স্কুল আছে যেখানে এখনও পরিকাঠামোগত পরিবর্তন দরকার। এই বিষয়গুলি জরুরি ভিত্তিতে দেখা প্রয়োজন। প্রাথমিক শিক্ষকদের আরও বেশি ট্রেনিংয়ের ব্যবস্থা করা প্রয়োজন, যাতে করে শিক্ষক সম্প্রদায় আরও বেশি তৎপর হন এবং বিশ্বমানের আধুনিক শিক্ষা সমস্ত শিক্ষার্থীকে সঠিকভাবে দিতে পারে। এটা লেখা আছে, তোমরা নিজের মতো করে বা লেখাটা 2-1বার পড়ে নিজের মতো করে প্র্যাকটিস করতে পারো। ওকে, চলো নেক্সট 7 নাম্বার দেখো। এই প্রশ্নটাও কিন্তু অনেকবার জিজ্ঞাসা করা হয়েছে, প্রাইমারি স্কুলে কি অনুদান দেওয়া হয়? তো প্রাথমিক বিদ্যালয়ে যে সমস্ত অনুদানগুলি দেওয়া হয় সেগুলি হচ্ছে, যেমন শিক্ষার্থীদের ফ্রিতে বই, খাতা, পেন, জুতো, ব্যাগ, তারপর মাইনরিটি স্কলারশিপ, মিড ডে মিল। এছাড়াও স্যার ক্লাস 5-এ যে সমস্ত শিক্ষার্থীরা পঠন পাঠন করে তাদেরকে শিক্ষাশ্রী স্কলারশিপও প্রদান করা হয়। এবার প্রত্যেকটি প্রকল্প সম্পর্কে কিন্তু আমাদেরকে পড়ে রাখতে হবে, কারণ এই প্রকল্পগুলো থেকে প্রশ্ন করতে পারে। বোঝা গেল? আমরা নেক্সট ক্লাসে এগুলো নিয়ে আলোচনা করব, তাহলে তুমি এগুলো বলতে পারো। ওকে, চলো নেক্সট দেখো। চলো নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন জিজ্ঞাসা করা হয়েছিল যে শিশু সংসদে কতজন মন্ত্রী থাকে? এই প্রশ্নটা খুব ইম্পর্টেন্ট। দেখো এখানে কি বলতে চাইছে যে শিশু সংসদ, বা তোমাকে প্রশ্ন এইভাবে করতে পারে যে বিদ্যালয়ে শিশু সংসদ করার উদ্দেশ্য কী?
তুমি এইভাবেই বলতে পারে যে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে প্রাথমিক অবস্থা থেকে শিশুদের মধ্যে মানে দোলনেতার মনোভাব গড়ে তোলার জন্য শিশু সংসদের ব্যবস্থা করা হয়েছে। এখানে 6 জন শিক্ষার্থীর একটি মন্ত্রী পরিষদ গঠন করা হয়। সেই 6 জন মন্ত্রী পরিষদ হলো কি কি দেখে নাও। একটা হচ্ছে কি প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, খাদ্যমন্ত্রী, তারপর হচ্ছে সংস্কৃতি মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী আর গ্রন্থাগার ও পরিবেশ মন্ত্রী। বোঝা গেল? তাহলে তোমাকে যদি প্রশ্ন করা হয় যে শিশু সংসদে কতজন মন্ত্রী থাকে, তুমি শর্টকাট আনসার দিয়ে দেবে 6 জন। যদি তোমাকে ইন্টারভিউ বোর্ডে জিজ্ঞেস করা হয় কি কি, তখন তোমরা আনসার দেবে প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, খাদ্যমন্ত্রী, সংস্কৃত মন্ত্রী, ক্রীড়ামন্ত্রী, এইভাবে টু দি পয়েন্ট আনসার দেওয়ার চেষ্টা করবে, বেশি কিছু বলার চেষ্টা করবে না। ঠিক আছে, যেটা জিজ্ঞেস করবে সেটা। তাহলে মন্ত্রী পরিষদ গঠনের উদ্দেশ্য কি? তখন তুমি বলবে যে শিশুদের মধ্যে প্রাথমিক বিদ্যালয় থেকে বা শিশুদের মধ্যে প্রাথমিক অবস্থা থেকে শিশুদের মধ্যে দলনেতার মনোভাব বা নেতৃত্ব দানের ক্ষমতা গড়ে তোলার জন্য এই সংসদের আয়োজন করা হয়েছে। জাস্ট এইটুকু তুমি বলবে, তাহলে কিন্তু হয়ে যাবে। ওকে, তারপর নেক্সট কোশ্চেন দেখো। পরের কোশ্চেন বলছে প্রাইমারি স্কুলে কি সাংস্কৃতিক অনুষ্ঠান প্রয়োজন? তো তুমি কি বলবে? যে তুমি বলবে হ্যাঁ স্যার, কারণ শিক্ষার্থীদেরকে শুধুমাত্র পুঁথিগত মানে জ্ঞান দিলেই শিক্ষার্থীরা সঠিকভাবে শিক্ষিত হয়ে উঠতে পারে না। কারণ প্রত্যেকটা শিক্ষার্থীর মধ্যে কিছু না কিছু সুপ্ত সম্ভাবনাগুলি লুকিয়ে থাকে, যেগুলি এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের মানে মন থেকে বা তাদের হৃদয় থেকে কিন্তু বাইরে প্রকাশ পায়। যেমন সে নাচ, গান, খেলাধুলা, আবৃত্তি, প্রত্যেকটা শিক্ষার্থী কিছু না কিছু পারে। তো এই সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমেই তাদের এই সুপ্ত সম্ভাবনাগুলির বিকাশ সাধন ঘটানো হয়। জাস্ট তুমি এইটুকুই বললেই হয়ে যাবে। বোঝা গেল? চলো, আর বাকি যে পিডিএফটা রয়েছে তোমরা একটু পড়ে নিও, তাহলে কিন্তু কমপ্লিট। ওকে, চলো নেক্সট দেখো। এই প্রশ্নটা 2-1জনকে করেছিল, খুব বেশি করেনি, তবুও 2-1জনকে করেছিল যে প্রাইমারি স্কুলে একজন শিক্ষক হিসাবে কোন কোন খাতা সারতে হয়। তো তখন আনসার হবে কি মিড ডে মিলের খাতা হতে পারে, বই, ইউনিফর্ম খাতা, ক্যাশবুকের খাতা, চেক ইস্যু করা। ঠিক আছে, বিদ্যালয়ের মিড ডে মিলে যে সমস্ত মানে দ্রব্যগুলো কেনা হয় সেই কেনাগুলো রেকর্ড করার খাতা কিন্তু সারতে হয়। জাস্ট 2-1টা বললেই হয়ে যাবে, বেশি কিছু না। তাহলে প্রাইমারি স্কুলে কী কী খাতা সারতে হয় তুমি বলে দেবে মিড ডে মিলের খাতা, স্কুল রেজিস্টার খাতা, শিক্ষার্থীদের প্রেজেন্টের খাতা, ঠিক আছে, ইউনিফর্ম, তারপরে বই খাতা মানে ক্যাশবুকের খাতা, এগুলো প্রত্যেকটাকে মেনটেন করতে হয়। জাস্ট এইটুকু বললে কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, তো এই ছিল টোটাল 10টা প্রশ্ন যেগুলো কিন্তু বারবার করা হয়েছে। তোমরা একটু পিডিএফটা পড়ে নিও। তো আমরা আবারও বলে রাখছি আমাদের ইন্টারভিউয়ের জন্য নতুন ব্যাচ শুরু হচ্ছে। তো তোমরা যারা ইন্টারভিউয়ের জন্য প্রস্তুতি নিতে চাইছো, আমাদের 2টো ব্যাচ থাকবে। একটা হচ্ছে শুধুমাত্র নোটস নিতে পারো, তোমরা যারা শুধুমাত্র নোটস নিতে চাইছো, শুধুমাত্র নোটস, ঠিক আছে, তাহলে টোটাল তোমাদের পড়বে 250 টাকা। আর যারা কিন্তু ক্লাস, লাইভ ক্লাস, নোটস এবং তোমরা মক ইন্টারভিউ দিতে চাইছো, মক ইন্টারভিউ, তাদের জন্য টোটাল পড়বে 500। ওকে, পুরো কোর্স কমপ্লিট। তো তোমরা যারাই আগ্রহী রয়েছো নাম্বারটা নোট করো 9647300217, 9647300217, এই নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করো। থ্যাংক ইউ।